ধরুন 1 মিনিটের জন্য সারা পৃথিবী থেকে ইন্টারনেট চলে গেছে। এখন এই 1 মিনিটে পৃথিবীতে যা যা ঘটবে তা শুনলে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন। অনেকে হয়তো ভাবছেন এই 1 মিনিটে এমন কিবা হবে, কিন্তু এটা গ্লোবাল লেভেলে দেখতে গেলে হয়তোবা যুদ্ধ পর্যন্ত হতে পারে। এক্সাম্পল হিসেবে দুনিয়ার যত স্টক মার্কেট আছে, যেমন বম্বে স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, যার ক্যাপিটালাইজেশন প্রায় 25 ট্রিলিয়ন, 1 মিনিটের জন্য হলেও যদি ইন্টারনেট চলে যায় তাহলে গ্রাফ সোজা নিচে গিয়ে ঠেকবে, ধরতে গেলে ক্র্যাশ হয়ে যাবে। ঠিক ওই সময় যত ইনভেস্টর আছে সবাই পাগল হয়ে যাবে, কারণ তারা জানে না এটা কিভাবে হলো। সবাই যার যার মতো স্টক বেচা শুরু করে দেবে। ইন্টারনেট দিন দিন অক্সিজেনের মতো হয়ে যাইতেছে। অনেকগুলো রিসার্চিং ল্যাব আছে যেখানে সব সময়ের জন্য ইন্টারনেট দরকার, আর ওখানে 1 সেকেন্ডের জন্য ইন্টারনেট বন্ধ থাকলে রিসার্চিংও বন্ধ থাকবে। শুধু তাই না, ওই সময় যতগুলা ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম আছে, যেমন বিকাশ, নগদ, রকেট, আরও দুনিয়ার যত বড় বড় ব্যাংকিং সিস্টেম আছে সেগুলোর পেমেন্ট ফেল্ড দেখাবে, কারণ ওই সময় ব্যাংকের সার্ভারগুলোও বন্ধ ছিল। হয়তোবা কেউ টাকাও পাবে না, কারণ ব্যাংকের কাছেও কোনো প্রমাণ থাকবে না। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই না, সকল ক্ষেত্রে প্রভাব ফেলবে যদি ইন্টারনেট না থাকে 1 মিনিটের জন্য পুরা দুনিয়াতে। এটা কখনোই হবে না, কারণ ইন্টারনেট ধরতে গেলে অনেকটা কৃষিকাজের সাথে তুলনা করতে পারেন। কৃষিকাজ আটকাতে হলে যেমন কৃষকদের আটকাতে হবে প্রথমে, তেমনি ইন্টারনেটকে বন্ধ করার জন্য বা থামাতে হলে সার্ভার এবং ডিভাইসগুলোকে নষ্ট করতে হবে। সর্বপ্রথম কম্পিউটার আসছিল ইনিয়াক ফেব্রুয়ারি 14, 1946 সালে। এগুলার কিছু ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কম্পিউটারের পরেও আরো অনেকগুলা কম্পিউটার বের হয়, কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত হতে পারছিল না। সব কম্পিউটারই ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারতো, মানে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা দিতে হতো এবং পরবর্তীতে অন্য কম্পিউটার থেকে ডাটা বের করতে হতো। এই সমস্যা তখনই বাড়ছিল যখন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার অনেক কিলোমিটার দূরে ছিল। তো এই সমস্যা সমাধান করার জন্য ইউএসএ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, তো তাদের মধ্যে একটা এজেন্সি ছিল, তাদেরকে বললো যে এমন একটা উপায় বের করতে যাতে করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আমরা কানেক্ট করতে পারি, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা পাঠাতে পারি। এনারা এটা চাইছিল, তার কারণ হচ্ছে ইউএসএ ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের মধ্যে অনেক রিসার্চ আলাদা আলাদা ইউনিভার্সিটিতে করত। এর ফলে হয়তো কি, তাদের যে ফান্ড রিসার্চ করার জন্য দিতে হতো সেটা কম লাগতো এবং পরিশ্রমও কম লাগতো। তাই ডিপার্টমেন্ট অফ ডিফেন্স চাচ্ছিল যে অ্যাডভান্স রিসার্চ এজেন্সি অর্থাৎ আরফা এমন একটা উপায় বের করে যাতে 2 কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্ট থাকতে পারে এবং ডাটা আদান প্রদান করতে পারে। তো বর্তমানে ইন্টারনেট কিভাবে কাজ করে? আমরা যে ইন্টারনেট পদ্ধতি বর্তমানে ব্যবহার করি তাকে ক্লাসিক্যাল ইন্টারনেট বলা হয়। ধরুন 2টি পয়েন্ট এ এবং বি অপটিক্যাল ফাইবার দিয়ে সংযুক্ত। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে 0-1 বাইনারি সংখ্যা দ্বারা ডাটা আদান প্রদান করা হইতেছে। এর 0-1কে বলা হয় বিট এবং এরকম 8টি বিট একত্রে বলা হয় বাইট। তো এভাবে ইন্টারনেট বর্তমানে কাজ করে। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এভাবে মনে হয় ইন্টারনেট কাজ করে। আসলে বিষয়টা ওই রকম না বন্ধুরা। এই ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য যাওয়ার সময় রাস্তায় অনেকগুলো ডিভাইসের মধ্যে দিয়ে যাইতে হয়। ইন্টারনেটের মানে হইতেছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক অফ কম্পিউটার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সহজ ভাষায় বলতে গেলে অনেকগুলো কম্পিউটার একটা আরেকটার সাথে যুক্ত বিশ্বব্যাপী। তো এই কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয় কিভাবে? 2টা কম্পিউটারকে একে অপরের সাথে যুক্ত করার জন্য আমাদের কম্পিউটারগুলোকে লিঙ্ক করতে হইব। হয়তোবা কম্পিউটারগুলোকে তার দিয়ে জোড়া লাগাইতে হবে, অথবা তার ছাড়া, 2ভাবে করা যাবে। এতগুলা কম্পিউটারকে তার দিয়ে কানেক্ট করতে চাইলে বিষয়টা অনেক জটিল হয়ে যাবে। সেজন্য আমরা ব্যবহার করি রাউটার। রাউটার ধরতে গেলে ছোট একটা কম্পিউটারের মতো ধরতে পারেন, যেটার মেন কাজই হচ্ছে সিগন্যাল। যেমন ট্রেন লাইনে যেমন কোন দিকে যাইতে হবে ট্রেনকে তার সিগন্যাল দেয়, রাউটারও তার ডেটা কোন ডিভাইসে যাবে সেই সিগন্যালের কাজই করে। যেহেতু রাউটার ছোট একটা কম্পিউটারের মতো, এগুলো একটার সাথে আরেকটা যুক্ত করে অনেক বড় নেটওয়ার্ক তৈরি করা যাইব। এখন সমস্যা হইতেছে রাউটার যেহেতু আমাদের, এই নেটওয়ার্ক আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাই এই নেটওয়ার্ককে দূর দূরান্তে লোকেদের কাছে পৌঁছানোর জন্য আমাদের লাগবে টেলিফোন লাইন। তো টেলিফোন লাইনের মাধ্যমে আমরা ইন্টারনেট পৌঁছাইতে পারবো। এর জন্য আমাদের প্রয়োজন পড়বে মডেম। মডেমের কাজ কি? মডেম আসলে টেলিফোন লাইনের অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। তাহলে কি ফোন লাইনকে শুধু কম্পিউটারের সাথে জোড়া দিয়েই হবে? উত্তর হলো না। আমাদেরকে ইন্টারনেটের সাথে জোড়ার জন্য আইএসপিতে সাহায্য নিতে হবে।
এখন আইএসপি কি? আইএসপি হচ্ছে এমন একটা কোম্পানি ধরতে পারেন যারা আমাদের ইন্টারনেট প্রোভাইড করবে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যাকে বলতে পারেন। উদাহরণস্বরূপ বিটিসিএল, গ্রামীণফোন, এয়ারটেল, রবি ইত্যাদি। এদের কাছে এমন একটা রাউটার আছে যা পৃথিবীর সকল আইএসপিদের রাউটারের সাথে কানেক্টেড। এখন প্রশ্ন আসতে পারে, আমরা যে ভিডিওটা দেখছি এটা কোথা থেকে আসতেছে? তো আমরা ভিডিওটা ইউটিউবে আপলোড করছিলাম। যখন আমরা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করি তখন আমাদের ভিডিওটা কোনো ডাটা সেন্টারে গিয়ে সেভ হয়ে গেছে। এই ডাটা সেন্টারই বা কোথায়? ডাটা সেন্টার, ইউটিউবের অনেকগুলো ডাটা সেন্টার আছে। ধরে নেই আমাদের ইউটিউবের ডাটা সেন্টার আছে ঢাকায়। ধরুন ঢাকার মধ্যে যে ডাটা সেন্টার আছে সেটার মধ্যে গিয়ে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। আর ওই ডাটা সেন্টার কানেক্ট করা আছে কোনো না কোনো আইএসপির সাথে। আপনি ইউটিউবে যখন কোনো কিছু লিখে সার্চ দিবেন তখন কেবলের মাধ্যমে ডাটা ওয়েব সার্ভার পর্যন্ত পৌঁছাবে এবং ওয়েব সার্ভার সেই ডাটাটাকে প্রসেসিং করে আপনার ডিসপ্লেতে দেখাবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে ইন্টারনেট কোথা থেকে আসে? বাংলাদেশে ইন্টারনেট আসে 1993 সালে, কিন্তু সবার জন্য উন্মুক্ত হয় 1996 সালে। 1996 সালে বাংলাদেশে ইন্টারনেটের জন্য ভিস্যাট স্থাপন করা হয়। ভিস্যাট হইতেছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। এটা একটা ডাটা ট্রান্সমিশন টেকনোলজি যা পৃথিবীর অরবিটে থাকা স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন করে ডাটা আদান প্রদান করে। ঠিক ওই বছরই ভিস্যাটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড BTTB দুইটি সার্ভিস প্রোভাইডারকে লাইসেন্স দেয়। একটা হলো ISN আর একটা হলো গ্রামীণ সাইবার নেট। ISN-কে বাংলাদেশের সর্বপ্রথম আইএসপিও বলা হয়ে থাকে। তখনকার ইন্টারনেট স্পিড শুনলে আপনারা হয়তো বা অনেকে হাস্যকর মনে করবেন, কারণ তখনকার ইন্টারনেটের স্পিড ছিল প্রায় 64 kbps এর মতো। কারণ তখন বিষয়টা প্রথম আসছিল। 2006 সালে সর্বপ্রথম বাংলাদেশে সাবমেরিন কেবল CME-4 এর সাথে সংযুক্ত করা হয়। CME-4 এর ফুল মিনিং হইতেছে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ। মানে হইতেছে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, পশ্চিম ইউরোপ। এর ল্যান্ডিং স্টেশনটি কক্সবাজারে ছিল। আবার এরপর 21 ফেব্রুয়ারি 2017 সালে বাংলাদেশে দ্বিতীয় সাবমেরিন কেবল CME-5 এর সাথে যুক্ত করা হয়। এর ল্যান্ডিং স্টেশনটি পটুয়াখালী, কুয়াকাটায়। এর দৈর্ঘ্য ছিল প্রায় 2000 কিলোমিটার। এটা তখন 19টি দেশের সাথে সংযুক্ত ছিল। তো এগুলো না হয় বুঝলাম, আমাদের মতো সাধারণ মানুষের কাছে ইন্টারনেট কিভাবে পৌঁছালো সেটা তো বলবেন। সোজা কথায় বলতে গেলে 3 টায়ার বা 3 পর্যায়ে আইএসপির মাধ্যমে ইন্টারনেট আসে। প্রথম পর্যায়ের আইএসপি হইতেছে যারা এক দেশ থেকে আরেক দেশে সমুদ্রের তলদেশে কেবল বিছিয়ে লাইন দেয়। এবং দ্বিতীয় পর্যায়ে আইএসপি হলো তারা প্রথম পর্যায়ের আইএসপিদের কাছ থেকে ইন্টারনেট নেয়, যেমন BSCCL, বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড। এরা জাতীয় পর্যায়ে কাজ করে। তারা হইতেছে দ্বিতীয় পর্যায়ের আইএসপিদের কাছ থেকে ইন্টারনেট নেয় এবং বাসাবাড়ি, স্কুল, কলেজ, অফিস, আদালত এগুলোতে ইন্টারনেট দিয়ে থাকে, যেমন উদাহরণস্বরূপ এয়ারটেল, রবি। এখন কথা হইতেছে ইন্টারনেটের মালিককে। ইন্টারনেটের মালিক বলতে গেলে আমরা সবাই, আবার কেউ না। এর কারণ হইতেছে ইন্টারনেট তখনই চলে যখন একটা ডিসেন্ট্রালাইজড সিস্টেম হয়। আপনি যদি একটা ইন্টারনেটের পার্ট কিনতে চান তাহলে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করতে কী কী লাগবে? তো ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আপনাকে ডোমেইন নেম কিনতে হবে, এরপর একটা সার্ভার কিনতে হবে, কারণ আপনার তথ্য সব সার্ভারটাতে জমা থাকবে। এরপর ডোমেইন নেমকে সার্ভারের সাথে লিঙ্ক করতে হবে এবং DNS পাবলিশ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে জানাবেন। আর পরবর্তী ভিডিওটা আপনারা কোন বিষয়ের উপর দেখতে চান সবাই আপনারা কমেন্ট করে জানাবেন। এইটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। কোথাও ভুল ত্রুটি হলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।